দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। ডিয়ার স্টুডেন্টস, আজকের সমাজবিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক মহামারী কোভিড-19-এর কারণে অনেক লম্বা সময় ধরে আমরা ফিজিক্যালি ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না, উপস্থিত হতে পারছি না। এটি সত্যি আমাদের সবার জন্য খুবই কষ্টের, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা খুব শীঘ্রই এ পরিস্থিতি কাটিয়ে উঠব ইনশাআল্লাহ। সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হবে, পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে, আমরা ফিরে পাব আমাদের সেই চেনা ছন্দ। এখন আমাদের সর্বাগ্রে প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব জীবনকে স্বাভাবিক রাখা, এই ঘরবন্দি সময়টাকে কাজে লাগানো, পরবর্তী সময়ের জন্য নিজেকে প্রস্তুত করা। কিছুদিন পর তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবে, সেই যুদ্ধের জন্য নিজেকে তৈরি করবে। পরবর্তীতে যেন আফসোস করতে না হয়, সেভাবে সময়ের মূল্যায়নটুকু করবে। প্রত্যেকটা মুহূর্তকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করবে। যদি সম্ভব হয় প্রতিদিন 5 বা 10 মিনিটের জন্য হলেও ফিজিক্যাল এক্সারসাইজ করবে। এক্সারসাইজ আমাদের শরীর এবং মন দুটোই ভালো রাখে। কিছু ব্রেইনেরও এক্সারসাইজ আছে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে এ সংক্রান্ত। তোমরা চাইলে ভিডিও 2-3 মিনিটের কিছু এক্সারসাইজ করতে পারো। এটা আমাদের স্মরণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, মেমোরি শার্প করে, স্মৃতিশক্তি ভালো রাখে। আর এই সময়ে আসলে খুব দরকার এক্সারসাইজ করা। পাশাপাশি যে কারিকুলার অ্যাক্টিভিটিসে যার যেখানে ন্যাক আছে সে কিন্তু সেই চর্চাটা চালিয়ে যাবে। কেউ ভালো গান করো, কেউ ভালো নাচ করো, কেউ খুব ভালো ছবি আঁকো, কেউ খুব ভালো লেখালেখি করো। অর্থাৎ যার যেদিকে ন্যাক আছে সে সেই চর্চাটাই চালিয়ে যাবে। আমি ফেসবুকে দেখেছি তোমরা অনেকেই যে ফেসবুক ওয়ালে লিখো, খুব ভালো লিখো অনেকেই। এই চর্চাটুকু চালিয়ে যাবে। টেক্সট বুকের বাইরেও বই পড়বে, প্রতিদিন পত্রিকা পড়বে। এতে জানার পরিধি বাড়বে এবং ভাষাগত দক্ষতা বাড়বে। ভালো বলতে পারা এবং ভালো লেখার জন্য বেশি বেশি বই পড়ার কোনো বিকল্প নেই। আমরা আসলে যে ধর্মে বিশ্বাস করি না কেন, প্রত্যেক ধর্মেই কিন্তু আমরা প্রার্থনা করি। প্রতিদিন নিয়ম করে প্রার্থনায় বসবে, এতে করে আসলে স্পিরিচুয়াল কানেকশনটা থাকে স্রষ্টার প্রতি। হ্যাঁ, তো প্রার্থনা করবে আমরা যাতে খুব শিগগিরই আমাদের স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারি, আমরা যেন একটা সুস্থ সুন্দর পৃথিবী এবং আমাদের সেই চেনা ছন্দগুলো ফিরে পাই খুব শিগগিরই। পরম করুণাময়ের কাছে আমাদের এই প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সমাজবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা কয়েকটা প্রত্যয় পড়েছি। আজকে আমরা আরও কিছু প্রত্যয় সম্পর্কে জানার চেষ্টা করব, ধারণা নেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের শিক্ষণফল
দল বা গোষ্ঠীর সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে। সংঘ বা সমিতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। সম্প্রদায়ের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। গ্রুপ বা গোষ্ঠী বা দল বলতে আমরা কি বুঝি? সমাজবিজ্ঞানের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়। সাধারণভাবে যখন কিছু সংখ্যক মানুষ বিশেষ প্রয়োজনে একত্রিত হয় এবং তাদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, তখনই সেটি আসলে দল হিসেবে গণ্য হয়। অর্থাৎ খুব সাধারণভাবে বললে কয়েকজন লোকের সমষ্টিই হচ্ছে দল। দল বলতে বোঝায় একাধিক ব্যক্তির সমষ্টি যারা একটি স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে কর্ম সম্পাদন করে, যেমন পরিবার, যেমন রাজনৈতিক দল ইত্যাদি। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেসের মতে সামাজিক গোষ্ঠী বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যার সদস্যদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে এক ও অভিন্ন এবং সেখানে সদস্যদের কাজকর্মের মধ্যে মিল থাকবে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে দল বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যেখানে একটি সামাজিক সম্পর্ক বিরাজমান। অধ্যাপক টি.বি. বটমোর এর মতে দল বলতে এমন এক মানুষের জোটকে বোঝায় যার অন্তর্গত সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক আছে এবং প্রত্যেকেই সেই গোষ্ঠী ও তার প্রতীক সম্পর্কে সচেতন। দলের বৈশিষ্ট্য। দলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর অন্তর্ভুক্ত সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। নাম্বার 2, যখন একটি জনসমষ্টির মধ্যে একাত্মবোধ জাগ্রত হয় তখনই কেবল এটি একটি সামাজিক দল বলে গণ্য হবে। দলের সদস্যদের মধ্যে আমরা মনোভাব বা উই ফিলিং এর অস্তিত্ব অপরিহার্য। দলের সদস্যদের মধ্যে আদর্শগত মিল, আচরণগত ও কর্মকাণ্ডে মিল দলের সদস্যদের অন্যতম বৈশিষ্ট্য। দলবদ্ধভাবে বসবাস করা মানুষের সহজাত প্রবৃত্তি। মানব জীবনের সকল পর্যায়ে দল গঠন করে যৌথ জীবনযাপন করার প্রবণতা লক্ষণীয়। এবং লাস্ট ওয়ান, সদস্যদের চাহিদা পূরণের উদ্দেশ্যেই কিন্তু দল গঠিত হয়। উদ্দেশ্যহীন জনসমষ্টিকে দল বলা যাবে না। টাইপস অফ সোশ্যাল গ্রুপস বা দলের শ্রেণীবিভাগ। এখানে আমরা অনেক সমাজবিজ্ঞানীর বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে দলের শ্রেণীবিভাগ করেছেন। এখানে আমরা কয়েকজন সমাজবিজ্ঞানীর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্টলি প্রথমেই আমরা সমাজবিজ্ঞানী চার্লস হটন কুলির শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করছি। সমাজবিজ্ঞানী চার্লস হটন কুলি দেখিয়েছেন তার সোশ্যাল অর্গানাইজেশন নামক গ্রন্থে 1901 সালে তিনি দেখিয়েছেন যে দলকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ আমরা সবাই জানি এখানে ফেস টু ফেস রিলেশনশিপ বিদ্যমান এবং দলের সবচেয়ে সহজ ও সার্বজনীন দল হচ্ছে প্রাথমিক দল। এ দলের সদস্যদের মধ্যে গভীর সহানুভূতি এবং পারস্পরিক প্রত্যক্ষ সম্পর্ক বিরাজমান, অর্থাৎ এই দলের সদস্যদের মধ্যে উই ফিলিং বা আমরা মনোভাব বিদ্যমান থাকে, যেমন পরিবার, খেলার সাথী, পাড়া বা মহল্লার দল ইত্যাদি। তারপর এসো মাধ্যমিক বা গৌণ দল বা সেকেন্ডারি গ্রুপ। আদর্শ ও উদ্দেশ্য ভিত্তিক দল হচ্ছে সেকেন্ডারি গ্রুপ বা গৌণ দল। এই গৌণ দলের সদস্যদের মধ্যে পরোক্ষ ও ব্যক্তি নিরপেক্ষ সম্পর্ক বিদ্যমান। গৌণ দল কতগুলো রীতিনীতি, আদর্শ ও উদ্দেশ্যের ভিত্তিতে গঠিত হয়, যেমন ট্রেড ইউনিয়ন, শিক্ষক সমিতি, ছাত্র সংগঠন, ব্যবসায়ী সমিতি ইত্যাদি। সমাজবিজ্ঞানী ডব্লিউ.জি. সামনার তার ফোকাস নামক গ্রন্থে দলকে দুভাগে ভাগ করেছেন, ইন গ্রুপ এবং আউট গ্রুপ। ইন গ্রুপ অন্তর্দল। অন্তর্দলের সদস্যদের মধ্যে আমাদের দল এরকম মনোভাব দেখা যায় এবং তারা দলের সাথে একত্বতা বোধে অনুপ্রাণিত। অন্তর্দলকে সেজন্য আমাদের দল বা উই গ্রুপ বলা হয়। অন্তর্দল এমন এক দল যার প্রতি সদস্যদের আনুগত্য, বন্ধুত্ব, সহযোগিতা ও সংহতি বোধের চূড়ান্ত প্রকাশ ঘটে থাকে, যেমন পরিবার, পাড়া প্রতিবেশী ইত্যাদি হচ্ছে অন্তর্দলের উদাহরণ।
বহির্দল বা আউটগ্রুপ। বহির্দল হলো সেই দল যারা অন্তর্দলের সদস্যরা শত্রুভাবাপন্ন বা যাকে তারা কোনো কারণবশত পছন্দ করে না বা যাকে তারা এড়াতে চায় বা তাদের কাছে ভীতি বা ঘৃণার কারণস্বরূপ। যেমন আবাহনীর কাছে মোহামেডান দল বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী দল এবং একদল আরেক দলের প্রতি বরাবরই একটা বিরূপ মনোভাব পোষণ করে। সমাজবিজ্ঞানী জিসবার্ট দলকে 4 ভাগে ভাগ করেছেন: অস্থায়ী দল, স্বল্পকাল স্থায়ী দল, দীর্ঘকাল স্থায়ী দল, চিরস্থায়ী দল। অস্থায়ী দল হচ্ছে যখন কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বা আকস্মিকতার পরিপ্রেক্ষিতে কিছু লোক স্থায়ী হয়ে দল গঠন করে, কিছু লোক একত্রিত হয়ে দল গঠন করে, তখন সেটা হচ্ছে অস্থায়ী দল। যেমন এই বৈশ্বিক মহামারীতে যে সহযোগিতামূলক দলগুলো তৈরি হয়েছে, তারা বিভিন্নভাবে মানুষকে অর্থ সহায়তা, খাদ্য সহায়তা, অক্সিজেন দিয়ে সহায়তা করে যাচ্ছেন। এগুলো হচ্ছে অস্থায়ী দল। স্বল্পকাল স্থায়ী দল হচ্ছে বিশেষ এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ দলকেই স্বল্পকাল স্থায়ী দল বলা হয়, যেমন সমাবেশ, শ্রোতামণ্ডলী ইত্যাদি। দীর্ঘকাল স্থায়ী দল হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানসমূহকে টিকে রাখার জন্য যেসব দল গঠিত হয়। এ দলের সদস্যপদ শূন্য থাকে না, পর্যায়ক্রমে সদস্যপদ উত্তরাধিকারীদের দ্বারা পূরণ হয়। যেমন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অফিস কর্মচারী, অফিস কর্মকর্তা ইত্যাদি হচ্ছে দল। দীর্ঘকাল স্থায়ী দল সামাজিক প্রতিষ্ঠানসমূহকে টিকিয়ে রাখার। চিরস্থায়ী দল হচ্ছে যে দলের সদস্য হওয়ার জন্য নিয়ম, আদর্শ, উদ্দেশ্যের চেয়ে ব্যক্তির জন্মই গুরুত্বপূর্ণ, সে দলকে চিরস্থায়ী দল বলা হয়। এখানে ব্যক্তির ইচ্ছার উপর দলের সদস্যপদ নির্ভর করে না, যেমন পরিবার, জাতি, রাষ্ট্র ইত্যাদি। চার্লস এ এলউড তার সাইকোলজি অফ হিউম্যান সোসাইটি গ্রন্থে দলকে দুভাগে ভাগ করেছেন: ভলান্টারি গ্রুপ এবং ইনভলান্টারি গ্রুপ। ভলান্টারি বা ঐচ্ছিক দল হচ্ছে এই দলটিকে আসলে ব্যক্তির ইচ্ছে নির্ভরও বলা যায়। এই দলের সদস্য হওয়ার জন্য সম্পূর্ণভাবে ইচ্ছাই যথেষ্ট। এখানে ব্যক্তি স্বেচ্ছায় বা সচেতন মনে সদস্য হিসেবে যোগদান করার স্বাধীনতা ভোগ করে, যেমন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন খেলাধুলার ক্লাব ইত্যাদি। ইনভলান্টারি গ্রুপ বা অনৈচ্ছিক দল ব্যক্তির ইচ্ছা, কর্ম ও ভূমিকার চেয়ে জন্মই এ দলের সদস্য হওয়ার অন্যতম শর্ত, যেমন পরিবার, সমাজ ইত্যাদি। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস দলকে দুভাগে ভাগ করেছেন: টেরিটোরিয়াল গ্রুপ এবং নন টেরিটোরিয়াল গ্রুপ, অর্থাৎ আঞ্চলিক দল এবং অঞ্চলবিহীন দল। যেসব দল নির্দিষ্ট এলাকা নিয়ে গড়ে ওঠে সেটি হচ্ছে আঞ্চলিক দল, যেমন সম্প্রদায়, গ্রাম ইত্যাদি। অঞ্চলবিহীন দল হচ্ছে এ দলের সদস্য হওয়ার জন্য এলাকা নয় বরং পেশা, ধর্ম, বর্ণ ইত্যাদি গুরুত্বপূর্ণ, যেমন জাতি, বর্ণ, সামাজিক। সংঘ বা সমিতি সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় হিসেবে সংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের মানুষ সাধারণত 3টি উপায়ে তার জীবনের উদ্দেশ্য সাধন করে থাকে, যেমন ব্যক্তিকেন্দ্রিক হয়ে, অপরের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করে এবং সমাজের অন্যান্য ব্যক্তির সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করে। একদল লোক এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে সংঘ গড়ে তোলে, অর্থাৎ সংঘ বলতে বোঝায় এমন একটি জনসমষ্টি যারা সংগঠিত হয়ে কোনো বিশেষ কাজ সম্পাদন করায় তৎপর হয়। সংঘ বলতে বোঝায় কিছু সংখ্যক লোক যারা এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং একটি নির্দিষ্ট কর্মপ্রক্রিয়া অবলম্বন করে। ম্যাকইভার অ্যান্ড পেজের মতে সংঘ হচ্ছে এমন একটি গোষ্ঠী যা অভিন্ন স্বার্থ চরিতার্থ করার জন্য গঠিত হয়। এই অর্থে রাজনৈতিক দল ও রাষ্ট্রকেও সংঘ বলা হয়। জিসবার্টের মতে সংঘ হলো একটি মুখ্য গোষ্ঠী যা কোনো বিশেষ বা কতক উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়। F.R. খান তার সমাজতত্ত্বের মূলনীতি গ্রন্থে উল্লেখ করেছেন যে সংঘ হলো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সীমিত উদ্দেশ্য সাধনের ভিত্তিতে সংগঠিত গোষ্ঠী। আচ্ছা, তাহলে আমরা এভাবে আসলে সংজ্ঞাগুলোর আলোকে সংঘের বৈশিষ্ট্যগুলোকে মূল্যায়ন করতে পারি, বা বৈশিষ্ট্যগুলো এমন হয় যে সংঘ হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ মানবীয় সংগঠন। সুনির্দিষ্ট বা সীমিত উদ্দেশ্য ভিত্তিক সংগঠন হচ্ছে সংঘ। এক বা একাধিক উদ্দেশ্য সাধনের সংঘবদ্ধ রূপটাই হচ্ছে সংঘ। হ্যাঁ, সংঘের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সংঘের সদস্যদের উদ্দেশ্য অভিন্ন হতে হবে। আগেও বলেছি, সংঘের একটি সাংগঠনিক কাঠামো থাকবে এবং এই কাঠামো অনুযায়ী সংগঠন পরিচালিত হবে।
সংঘ মানুষের চাহিদা পূরণে বাস্তব প্রচেষ্টা চালায়। সংঘ একটি ঐচ্ছিক সংস্থা, বাধ্যতামূলক নয়। কোনো সদস্য যদি সংঘের নিয়মকানুন ভঙ্গ করে তাহলে তার যেই কাঠামোবদ্ধ নিয়মকানুন আছে, তার যে সাংগঠনিক কাঠামো আছে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সংঘ ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। সংঘের সদস্যপদ লাভ ব্যক্তির ইচ্ছের উপর নির্ভরশীল। আবার কোনো কোনো সংঘের সদস্যপদ পেতে হলে সংঘের সদস্য হওয়ার শর্ত পূরণ করতে হবে। কমিউনিটি বা সম্প্রদায় সমাজবিজ্ঞানের প্রাথমিক ও মৌলিক প্রত্যয়সমূহের মধ্যে সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। সম্প্রদায় বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝানো হয় যারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং তাদের মধ্যে সম্প্রদায়গত মন মানসিকতা রয়েছে। একই সঙ্গে তাদের পেশা ও জীবনযাপন পদ্ধতির মধ্যে মিল লক্ষণীয়, যেমন বেদে সম্প্রদায়, কুমোর সম্প্রদায়, জেলে সম্প্রদায়, তাঁতি সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায় ইত্যাদি। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস সম্প্রদায়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট অঞ্চলের বা স্থানীয় জনগোষ্ঠী যারা সকলেই একই সামাজিক রীতিনীতি মেনে চলে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার অ্যান্ড পেজ বলেন, সম্প্রদায় হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং যারা একই ধরনের জীবনযাত্রা নির্বাহ করে। ম্যাকাইভার ও পেজের মতে সম্প্রদায়ের ভিত্তি দুটো, অঞ্চল এবং সম্প্রদায়গত অনুভূতি বা চেতনা। অঞ্চল, যে কোনো সম্প্রদায় সর্বদাই একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা অধিকার করে থাকে। ভৌগোলিক পরিবেশের তারতম্যের জন্য মানুষের জীবনযাত্রায়ও পার্থক্য দেখা যায়। একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘকাল বসবাসকালে মানুষের দৈহিক, মানসিক ও আচার আচরণ রীতিনীতিতে একটি সামঞ্জস্য অবস্থার তৈরি হয়। এই সামঞ্জস্যের ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ মানুষের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠে, যেমন গ্রামীণ সম্প্রদায়, পাহাড়ি সম্প্রদায়, বেদে সম্প্রদায় ইত্যাদি। সম্প্রদায়গত অনুভূতি বা চেতনা। ম্যাকাইভার অ্যান্ড পেজের মতে সম্প্রদায় হচ্ছে অভিন্ন জীবনের একটি ক্ষেত্র। একটি সম্প্রদায়ভুক্ত সকল সদস্যের একসঙ্গে বসবাসের মন মানসিকতা থাকতে হবে, এটা ম্যাকাইভার এবং পেজ মনে করছেন। একই সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে সংহতিবোধ খুবই প্রবল এবং তারা সবাই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সচেতন। সম্প্রদায়গত অনুভূতি বা চেতনায় একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তি পারস্পরিক সম্পর্ক ও সচেতনতার পরিচায়ক। বস্তুত একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তির মধ্যে ভাবগত, আচরণগত, রীতিনীতিগত বৈশিষ্ট্যের সাদৃশ্য ও অংশীদারিত্ব পরিলক্ষিত হয়। Characteristics of a community: a group linked by location, common perspectives, joint action. অর্থাৎ যেই ম্যাকাইভার এবং পেজ যে দুটো শর্তের কথা বলেছেন সম্প্রদায়ের জন্য, যে দুটো ভিত্তির কথা বলেছেন, একটা হচ্ছে লোকেশন বা অঞ্চল, কমন পার্সপেক্টিভ হচ্ছে সম্প্রদায়গত অনুভূতি বা চেতনা, এবং জয়েন্ট অ্যাকশন হচ্ছে আসলে কর্ম পরিকল্পনা। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে সম্প্রদায়ের আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন সম্প্রদায়ভুক্ত লোকদের পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ ব্যক্তিগত ভিত্তিতে, ব্যক্তিগত পরিচয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সমাজ জীবনের সার্বিক প্রয়োজন পূরণ করা সম্প্রদায়ের লক্ষ্য, নির্দিষ্ট বিশেষ কোনো প্রয়োজন পূরণ করা নয়। দীর্ঘকাল একই এলাকায় বসবাস করার ফলে নানা রকম আবেগ, স্মৃতি পারস্পরিক বুননকে পরিস্ফুট ও সতেজ করে। সম্প্রদায়ভুক্ত সদস্যবৃন্দে শুধু জীবন ব্যবস্থাই এক নয়, বরং তাদের মধ্যে একই আদর্শ, প্রথা ও আচার আচরণ পরিলক্ষিত হয়। সম্প্রদায়ের আয়তন অতি ক্ষুদ্র ও বৃহৎ হতে পারে, এমনকি বিশ্বব্যাপীও হতে পারে। সামাজিক সহানুভূতি সম্প্রদায়ের অনন্য একটি বৈশিষ্ট্য। সকল সদস্যই একে অপরের প্রতি সহানুভূতির মাধ্যমে সহাবস্থান করে। সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবন অত্যন্ত সীমিত এবং অধিক ক্রিয়াশীল। ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করব। আশা করি তোমরা লেকচারটি মনোযোগ দিয়ে শুনবে এবং যেই বাড়ির কাজটা দেওয়া হলো, যে হোমওয়ার্কটা দিচ্ছি, সেই হোমওয়ার্কটা অবশ্যই করবে এবং হোমওয়ার্কটা করে তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করবে। খুবই সহজ একটা হোমওয়ার্ক দিচ্ছি। আমরা যে এতক্ষণ আলোচনা করেছি দলের শ্রেণী বিভাগ, সংঘের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সম্প্রদায়ের ভিত্তিগুলো কি কি। হ্যাঁ, তাহলে এখান থেকে, এই আলোচনা থেকে তোমরা যেই হোমওয়ার্কটা করবে তা হচ্ছে সম্প্রদায় এবং সংঘের মধ্যে পার্থক্যটা নিরূপণ করার চেষ্টা করবে।
আমি আবারও বলছি, সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্যটা লেখার চেষ্টা করবে। আমাদের আজকের আলোচনা থেকে কিন্তু তোমরা এই পার্থক্যটা খুব সহজেই বের করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই হোমওয়ার্কটা করবে এবং অবশ্যই লেকচারটা শুনবে, পড়াশোনার সাথেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।